ক্লাস 11-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায়। ক্লাস 11-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির ব্যবহার। রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে নব্য প্রস্তর যুগে। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো পাথরের টুকরো। বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? হোলোসিন। হয়কার লয়কার দন্তস্য গোষ্ঠী দন্তান্ন। পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন পেই ওয়েনচুং। পয়চন্দ্রমের রেখা হর্ষই ও রেখা দন্তান্ন 619। প্লেইস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল 10 থেকে 20 লক্ষ বছর। হরপ্পা নগরটি কোন যুগের অন্তর্গত? তাম্র ব্রোঞ্জ যুগের নগর সভ্যতা। হরপ্পা নগরটি কোন যুগের নগর সভ্যতা? তাম্র ব্রোঞ্জ যুগের নগর সভ্যতা। পৃথিবীতে সর্বপ্রথম গ্যাস যুগের সূচনা হয় আর্কিওজোইক যুগের সূচনা হয়। জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন ইউজিন ডুবেস। মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। অরিজিন অব দ্য স্পিসিস গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন। আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে আফ্রিকায়। মেসোপটেমিয়া নামটি দেন রোমানরা। সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন রলিসন। রয়কার লয়হস্যি দন্তস্য দন্তান্ন। অন্ডু ভাই গিরি সংকট আবিষ্কার করেছেন ডক্টর লিকি। মহেঞ্জোদারো কথাটির অর্থ হল মৃতের স্তূপ। হরপ্পা সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে লোথালে। লোথালে। সুমেরীয় সমাজ বিভক্ত ছিল 3টি শ্রেণীতে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব কি? প্রাচীন ভারতের কিছু মুদ্রার উদাহরণ দাও। প্রাচীন বিশ্বে তথা ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে সর্বাধিক নির্ভরযোগ্য প্রমাণ সাপেক্ষ উপাদান মুদ্রার গুরুত্ব অস্বীকার করা যায় না। ঐতিহাসিকদের কাছে মুদ্রা ইতিহাস রচনার এক প্রকার দলিল হিসেবে কাজ করে। মুদ্রার গুরুত্ব। বংশপরিচয় মুদ্রায় খোদিত রাজা ও রাজবংশের নাম থেকে সমকালীন রাজা এবং রাজবংশের পরিচয় তথা রাজত্বকাল সম্পর্কে জানা যায়। সময়কাল। মুদ্রায় খোদিত সাল তারিখ থেকে একদিকে যেমন বিভিন্ন প্রশাসক ও রাজার সিংহাসনে আরোহণকাল সম্পর্কে জানা যায়, তেমনি বিভিন্ন রাজবংশের পূর্ণ রাজত্বকালের সময়কাল সম্পর্কেও জানা যায়। রাজ্যসীমা সম্পর্কে জানা যায়। মুদ্রায় প্রাপ্তিস্থান থেকে বিভিন্ন রাজা ও রাজবংশের রাজ্যসীমা সম্পর্কে আভাস পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস। মুদ্রায় খোদিত বিভিন্ন মূর্তি তথা ধর্মীয় প্রতিকৃতি থেকে তৎকালীন মানুষের ধর্মীয় ভাবনার পরিচয় মেলে, যা প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থিক ভিত্তি। প্রাচীনকালে বিভিন্ন মুদ্রায় ব্যবহার করা ধাতু থেকে সমকালীন সময়ের আর্থিক অবস্থা ধারণা মেলে। যেমন কুষাণ যুগের স্বর্ণ মুদ্রা থেকে তৎকালীন সময়ে ভারতের আর্থিক সমৃদ্ধি সম্পর্কে জানা যায়। বাণিজ্য নীতি। এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে এবং এক দেশের মুদ্রা অন্য দেশের কোনো স্থানে পাওয়া গেলে মুদ্রার আদান প্রদানে যেমন ধারণা মেলে, তেমনি একথা বলা যায় যে ওই দেশ বা অঞ্চলগুলির মধ্যে বাণিজ্যিক যোগাযোগ হয়তো ছিল। বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত মুদ্রার বাহ্যিক গঠন, আকৃতি, চিহ্ন এবং ব্যবহৃত লেখা দেখে সমকালীন সময়ের শিল্পকলা এবং আঞ্চলিক ভাষা সম্পর্কে জানা যায়। প্রাচীন ভারতের বিভিন্ন মুদ্রা হল শক ও কুষাণদের মুদ্রা। শক, কুষাণ এবং পার্থিয়ান রাজাদের ইতিহাস রচনায় মুদ্রাই একমাত্র অবলম্বন। মুদ্রা ছাড়া এই সমস্ত বিদেশি রাজবংশের ইতিহাস রচনা কোনোভাবে সম্ভব হতো না। ব্যাকট্রিয় গ্রিকদের মুদ্রা। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ব্যাকট্রিয় গ্রিক রাজাদের আধিপত্যের কথা মুদ্রা থেকে জানা যায়। মুদ্রা থেকে সে সময় 30 জন ব্যাকট্রিয় রাজা রানীর খোঁজ মেলে। প্রাচীন মিশরীয় সভ্যতার পরিচয় দাও। মিশরকে নীল নদের দান বলা হয় কেন?
বিশ্ব ইতিহাসে একটি প্রাচীনতম উন্নত নদী কেন্দ্রিক সভ্যতা ছিল নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে মিশরীয় সভ্যতা। এই সভ্যতা আজও নিজস্বতার পরিচয় দেয়। প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো কি কি? প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো প্রাচীন মিশরে শ্রেণীবিভক্ত সমাজ ও বিভিন্ন বর্ণের মানুষের বসবাস লক্ষণীয়, যেমন রাজপরিবার, পুরোহিত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, কারিগর শ্রেণী এবং নিম্ন শ্রেণীর কৃষক ও ভূমিদাসগণ। সমাজে নারীর অবস্থান। প্রাচীন মিশরের সভ্যতায় নারীরা ছিল স্বাধীন এবং পুরুষদের সম অধিকারভুক্ত। তারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের অধিকারী হতো। অর্থনীতি। প্রাচীন মিশরে অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর, তবে শিল্প বাণিজ্যের দ্বারাও এই সভ্যতার মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছিল। বাণিজ্যের ক্ষেত্রেও জল ও স্থলপথে ইজিয়ান দ্বীপ, ক্রিট, সিরিয়া, ফিনিশিয়া প্রভৃতি দেশের সাথে মিশরীয় বণিকদের যোগাযোগ ছিল। সাহিত্য চর্চায় প্রাচীন মিশরীয়রা সাহিত্য চর্চায় ব্যাপক অগ্রগতি লাভ করেছিল। একসময় উল্লেখযোগ্য সাহিত্যগ্রন্থ বুক অব ডিট, BOOK বুক অব ডিট, যেখানে জাদুবিদ্যা, ধর্মীয় শ্লোক, প্রার্থনা, ওষুধপত্র প্রভৃতি বিষয়ে আলোচনা ছিল। লিপি স্থাপনার ক্ষেত্রে মিশরীয়দের অন্যতম কৃতিত্ব ছিল রোজেটা প্রস্তরের ব্যবহার। পালেমু পাথর এবং রোজেটা পাথর ব্যবহার করে হায়ারোগ্লিফিক লিপি নির্মাণ ছিল সর্বাধিক উল্লেখযোগ্য। স্থাপত্য ভাস্কর্য। মিশরীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন হল অসংখ্য পিরামিড। পিরামিডগুলিতে ছিল সুনিপুণ কারুকার্য ও এগুলি উচ্চতায় ছিল। এছাড়া অন্যান্য স্থাপত্যের মধ্যে আবু সিম্বেল মন্দির এবং ফেরাও ও কৃতদাসদের মূর্তি উল্লেখযোগ্য। মিশরকে নীল নদের দান বলা হয় কারণ সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেন, যা অধিকাংশ ঐতিহাসিকের দ্বারা সমর্থনযোগ্য। কারণ মিশরকে নীল নদের দান কেন বলা হয়? উর্বর কৃষিক্ষেত্র। নীল নদের দুই কূলে উর্বর কৃষি জমিতে প্রতি বছরই বন্যা হতো। এ কারণে জমি প্রচুর পলিসমৃদ্ধ হয়। ফলে গম, জব, তিসি, ভুট্টা সহ বিভিন্ন ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। উপত্যকা গঠন। নীল নদের দুই ধারে বন্যার ফলে প্রচুর পলি সঞ্চিত হয়ে উপত্যকা গড়ে উঠলে সভ্যতা উন্মেষের প্রেক্ষাপট তৈরি হয়। মরুভূমি প্রতিরোধ। পূর্ব পশ্চিমে আরব ও সাহারা মরুভূমির অবস্থান সত্ত্বেও মিশরের মধ্য দিয়ে নীলনদ প্রভাবিত হওয়ায় মরুভূমি প্রসার লাভ করেনি। পশুপালন। নীল নদের দুই ধারে তৃণভূমিতে তাহলে মরুভূমি প্রতিরোধ। পূর্ব পশ্চিমে আরব ও সাহারা মরুভূমির অবস্থান সত্ত্বেও মিশরের মধ্য দিয়ে নীলনদ প্রভাবিত হওয়ায় মরুভূমি প্রসার লাভ করেনি। উপত্যকা গঠন। নীল নদের দুই ধারে বন্যার ফলে প্রচুর পলি সঞ্চিত হয়ে উপত্যকায় গড়ে উঠলে সভ্যতা উন্মেষের প্রেক্ষাপট তৈরি হয়। পশুপালন। নীল নদের দুই ধারে তৃণভূমিতে পশুপালন ও খাদ্য জোগাড়ের সুবিধা থাকায় এর তীরবর্তী অঞ্চলে সভ্যতার বিকাশ হয়। নীল নদের দুই ধারে বন্যার ফলে প্রচুর পলি সঞ্চিত হয়ে উপত্যকায় গড়ে উঠলে সেখানে সভ্যতার উন্মেষ হয়। পূর্ব পশ্চিমে আরব ও সাহারা মরুভূমির অবস্থান সত্ত্বেও মিশরের মধ্য দিয়ে নীলনদ প্রভাবিত হওয়ায় মরুভূমি প্রসার লাভ করেনি। যোগাযোগ। নীল নদের জলপথে মিশরীয়দের পক্ষে যোগাযোগ রক্ষা ও পণ্য পরিবহন সহজ হয়। নগর প্রতিষ্ঠা। অনুকূল জলবায়ু বাণিজ্যিক বিকাশের ফলে মিশরে বহু শহর নগর গড়ে ওঠে। মিশরে নীলনদ না থাকলে উপযুক্ত কারণের সমন্বয় হয়তো কোনোদিন সভ্যতার বিকাশ ঘটতো না। সভ্যতার বিকাশ হতো না। এই জন্য ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে। মেহেরগড় সভ্যতা সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতবর্ষের ইতিহাসে নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে অন্যতম গ্রামকেন্দ্রিক সভ্যতা মেহেরগড় সভ্যতা, যা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা। 1974 থেকে 1975 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্যাসোয়ার জারিজ এই সভ্যতা আবিষ্কার করেন।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায়। তাহলে যা বৈকির্যায় চন্দ্রবিন্দু আঁকা, চন্দ্রবিন্দু ফলা, চন্দ্রবিন্দু আঁকা, অন্তুষ্টি আঁকা, বৈকির্য আঁকা, রয় হুসি বৈকির্যা, যা ফ্যাসোয়া জারিজ। প্রধান জীবিকা মেহেরগড় সভ্যতার প্রধান জীবিকা হলো পশুপালন। গরু, মহিষ, ছাগল, কুকুর, ভেড়া, ষাঁড় সহ একাধিক গৃহপালিত পশুপালন করে মানুষ জীবিকা নির্বাহ করত। কৃষিকাজ মেহেরগড় সভ্যতা কৃষিকাজে মানুষ দক্ষ ছিল। এর প্রমাণ মেলে জলাধার তৈরি করে জলসেচ ও শস্য মজুত করার জন্য শস্যাগার থেকে। জলসেচ জলাধার শস্যাগার পাওয়া গেছে। জলাধার থেকে জলসেচ হতো ও শস্যাগার থেকে শস্য মজুত করা হতো। উৎপাদিত ফসলের মধ্যে ছিল গম, জব, তুলা। শিকার নদী নালা থেকে মৎস্য শিকার এবং অরণ্য থেকে জীবজন্তু শিকারে মেহেরগড়বাসী দক্ষ ছিল। তারা পশুর হাত দিয়ে হাতিয়ারও তৈরি করত। বাণিজ্য জল ও স্থলের পথে মেহেরগড়বাসী মেসোপটেমিয়া, আফগানিস্তান, ইরান প্রভৃতি দেশে যেমন বাণিজ্য করত, তেমনি অন্য দেশে বাণিজ্যেরও প্রমাণ মেলে। শিল্প মেহেরগড় সভ্যতার মানুষেরা প্রাথমিক অবস্থায় শিল্পের নিপুণতা দেখালেও সক্ষম না হলেও পরবর্তীতে মৃৎশিল্প, ধাতু শিল্প, অলঙ্কার শিল্প, বয়ন শিল্প প্রভৃতিতে প্রশংসা দাবি রাখে। ধ্বংসের কারণ প্রাকৃতিক বিপর্যয়, বন্যা বা ভূমিকম্প, এই দুটির যে কোনো একটি কারণে মেহেরগড় সভ্যতা ধ্বংস হয়ে যায়। জলবায়ু পরিবর্তন এটা অনুমিত হয় যে জলবায়ু পরিবর্তনে এই অঞ্চলে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে কমে যাওয়ায় জমি মরুভূমিতে পরিণত হয় এবং কৃষিকাজ বিপন্ন হয়, যা ধ্বংসের অন্যতম কারণ। বাসভূমি পরিবর্তন কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে এই সভ্যতায় মানুষেরা নিশ্চিত খাদ্য সংগ্রহের জন্য অন্যত্র গমন করে, যা এই সভ্যতার পতনকে ডেকে আনে। বহিঃশত্রুর আক্রমণ আবার কিছু কিছু ঐতিহাসিক মনে করে বৈদেশিক জাতির আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রিক পরিচয় দাও। কেবলমাত্র প্রাচীন ভারতের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনাকে একটি বিশিষ্ট পরিচয় বহন করে। 1922 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি, রাখাল বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সভ্যতা আবিষ্কার হয়। হরপ্পা সভ্যতা অঞ্চল বিভাজন ছিল স্পষ্ট, কারণ নগরে একদিকে প্রাচীর দিয়ে ঘেরা দুর্গ ছিল, সেখানে শাসক শ্রেণীর বসবাস ছিল, অপরদিকে ছোট ঘর বাড়ি বা বস্তি ছিল, যেখানে দরিদ্র শ্রেণীর মানুষ বসবাস করত। ঘর বাড়ি পোড়া বা পাকা ইটের তৈরি একতলা বা দুইতলা বাড়ির সন্ধান এই সভ্যতায় মেলে। কুয়ো, জনাগার, শোবার ঘর, রান্নাঘর প্রভৃতি বেশিরভাগ বাড়ি দেখা যায়। রাস্তাঘাট নগরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সোজা ও প্রশস্ত রাজপথ ছিল, যেগুলি 9 থেকে 74 পর্যন্ত চওড়া ছিল। উন্নত পয় প্রণালী সোজা রাস্তার দুপারে ছিল উন্নত পয় প্রণালী, কিছু দূর অন্তর এগুলি ঢাকনা দিয়ে ঢাকা থাকত। ডাস্টবিনের ব্যবহার হরপ্পা সভ্যতায় বসবাসকারী অপ্রয়োজনীয় নোংরা আবর্জনার জন্য ডাস্টবিন ব্যবহার করা হতো। ম্যানহোল ময়জা থাকা দন্তান্ন হয়কার লয়কার ম্যানহোলের ব্যবস্থা নগর অঞ্চলের পয় প্রণালীর সাথে একাধিক ম্যানহোল যুক্ত ছিল। রাস্তার আলো প্রত্নতত্ত্ববিদদের অনুমান হরপ্পা সভ্যতায় মানুষেরা রাস্তার দুধারে আলোর ব্যবস্থা করেছিল। স্নানাগার হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারো কেন্দ্রে একটি প্রাধান্য স্নানাগার আবিষ্কৃত হয়েছিল। এখানে নামা ওঠার সিঁড়ি ও ঋতুভেদে জল ঠান্ডা ও গরম করার ব্যবস্থা ছিল। শস্যাগার হরপ্পা সভ্যতায় অপর একটি বৈশিষ্ট্য হল সুবিশাল শস্যাগার। এই 200 গুণ 150 বর্গফুট উঁচু একটি ঢিবির উপর এই শস্যাগারটি আবিষ্কৃত ছিল। পৌরশাসন এই সভ্যতার উন্নত নগর পরিকল্পনা থেকে ঐতিহাসিকরা মনে করেন যে এদিকে উন্নত পৌরশাসন ব্যবস্থা ছিল। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণ হলো ভূপ্রকৃতির পরিবর্তন। বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেন ভূপ্রকৃতির পরিবর্তনের ফলেই এই অঞ্চল ধ্বংস হয়ে যায়, কারণ প্রকৃতির পরিবর্তনে বৃষ্টিপাত হ্রাস পেলে সিন্ধু অঞ্চলে প্রায় মরুভূমিতে পরিণত হয় ও কৃষি উৎপাদন কমে যায়। নাগরিক অবক্ষয় পতনকে ডেকে আনে। রক্ষণশীলতা হরপ্পা সভ্যতায় মানুষের রক্ষণশীল মানসিকতা এই সভ্যতার পতনের অন্যতম কারণ। ভূমিকম্প খনন কার্যের ফলে প্রাপ্ত ক্ষতবিক্ষত নরকঙ্কাল থেকে এই ধারণা পাওয়া যায় যে ভূমিকম্পের ফলে এই সভ্যতার বিনাশ ঘটেছিল। বন্যা কিছু ঐতিহাসিকদের মতে সিন্ধু নদের প্রবল বন্যার ফলে এই সভ্যতার পতন ঘটেছিল। সিন্ধু নদ গতি পরিবর্তন করলে মহেঞ্জোদারো এবং তার পার্শ্ববর্তী স্থানগুলিতে জলের অভাবে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে।
সিন্ধু নদ গতি পরিবর্তন করলে মহেঞ্জোদারো তার পার্শ্ববর্তী অঞ্চলে জলের অভাবে কৃষিকাজ ভেঙে পড়ে। জলবায়ু পরিবর্তন, একসময় হরপ্পা সভ্যতায় প্রচুর বৃষ্টিপাত হতো, তাই এলাকাটি ছিল বন জঙ্গলে ভরা। নগর সভ্যতা প্রসারের ফলে সমগ্র এলাকা বনশূন্য হয়ে পড়ে ও ধীরে ধীরে সমগ্র এলাকায় গ্রাস করে ফেলে মরুভূমি। অন্তর বিপ্লব, সিন্ধু সভ্যতা পতনের কারণ হলো অন্তর বিপ্লব আর বহিঃশত্রু আক্রমণ। বৈদেশিক শক্তি আক্রমণের ফলে এখানে এই সভ্যতার পতন ডেকে আনে। বহিঃশত্রু আক্রমণ, দীর্ঘকাল ধরে বয়ে চলা এই সভ্যতার শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। শক্তিশালী আর্যদের আক্রমণ হয়, ফলে অনেকে মনে করেন এই সভ্যতা ধ্বংসের কারণ। কিছু সিন্ধু সভ্যতায় প্রাপ্ত নরকঙ্কালগুলিতে ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। চারটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে কেন গড়ে উঠেছিল? বেলুচিস্তানের বোলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়াতে সুমেরীয় সভ্যতা, আফ্রিকার নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠার কারণ হলো বসবাসের সুবিধা। নদীর তীরবর্তী সমভূমি অঞ্চলে বসবাসের পক্ষে ও গৃহ নির্মাণের ক্ষেত্রে আদর্শ হওয়ায় ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে। কৃষিকাজের সুবিধা, নদীর তীরবর্তী অঞ্চলে প্রতি বছর বন্যার ফলে পলিমাটি সমৃদ্ধ হয়, যা কৃষিকাজের পক্ষে খুবই উপযোগী। এছাড়া নদী থেকে খাল কেটে জল এনে সারা বছর জলসেচের সুবিধা থাকায় মানুষ এখানে বসতি গড়ে তোলে। পশুপালনের সুবিধা, কৃষিকাজের পাশাপাশি মানুষের অন্যতম প্রধান জীবিকা হলো পশুপালন। নদীর তীরবর্তী অঞ্চলে ঘাস গৃহপালিত পশুর খাদ্যের যোগান মেটায়। যাতায়াতের সুবিধায় প্রাচীনকালে মানুষ নদীপথের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। ব্যবসা বাণিজ্যের সহায়ক, নদীপথে জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সুবিধা নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে ব্যবসা বাণিজ্যে উৎসাহী করে তুলেছিল। নৌকা ছিল সেই সময় প্রধান পরিবহন মাধ্যম, তাই ব্যবসা বাণিজ্যের মতো জীবিকায় সহজ উপায় ছিল নদী তীরবর্তী অঞ্চলে মানুষকে বসবাসযোগী করে তোলা। পানীয় জলের সুবিধায় প্রাচীনকালে মানুষ নদীর জলকেই পানীয় জল রূপে ব্যবহার করত, আর এই নদীর জল ছিল পানীয় জলের অফুরন্ত ভাণ্ডার। তাছাড়া নদীর মাছ ও অন্যান্য জীবজন্তু খাদ্য হিসেবে তারা গ্রহণ করত। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন সভ্যতার প্রথম নিদর্শন আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে সিন্ধু নদ তার উপত্যকা অঞ্চলে। প্রাথমিক পর্যায়ে হরপ্পা মহেঞ্জোদারো নামক কেন্দ্রে এই সভ্যতার একাধিক মূল্যবান উপাদান আবিষ্কৃত হয়। প্রথম পর্যায়ে সিন্ধু নদের অববাহিক অঞ্চলে এই সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল বলেই সমসাময়িক ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধিকর্তা স্যার জন মার্শালের নামকরণ করেন সিন্ধু সভ্যতা। কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত উপাদানের পরিমাণ, তার সত্যতা ও গুণগত নির্ভরযোগ্যতার নিরিখে দেখা যায় হরপ্পা নামক কেন্দ্রের প্রাচীনত্ব ও নির্ভরযোগ্যতা অনেক বেশি। আর হরপ্পা নামক কেন্দ্রটি এই প্রাচীন সভ্যতার প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত। হরপ্পা সভ্যতার সামাজিক জীবন, এই সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত উপাদানের প্রত্নতাত্ত্বিক গবেষণা করে জানা যায় এখানকার মানুষের সামাজিক জীবন ছিল মাতৃতান্ত্রিক অবস্থান। এই সভ্যতায় প্রাপ্ত নারী মূর্তিগুলো দেখে প্রত্নতাত্ত্বিকদের অনুমান এই সভ্যতা ছিল একটি মাতৃতান্ত্রিক সভ্যতা। সমাজে নারী বা মায়ের কর্তৃত্ব ছিল প্রধান। শ্রেণী বিভক্ত সমাজ, এই সমাজে ঘরে বাড়ির বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখা যায় এই সভ্যতা ছিল শ্রেণী বিভক্ত সমাজ। সমাজে উচ্চবিত্ত শ্রেণীর বিশেষ প্রভাব ছিল, তারা ছিল প্রধানত পুরোহিত। দ্বিতীয় শ্রেণী ছিল মধ্যবিত্ত, যেমন বুর্জোয়া, বণিক, কারিগর, যোদ্ধা। তৃতীয় শ্রেণী ছিল যারা নগর থেকে কিছু দূরে ছোট ছোট ঝুপড়িতে বাস করত, যারা দাস, ভৃত্য, শ্রমিক ও কৃষক শ্রেণীর মানুষ। সমাজে মধ্যবিত্তের সংখ্যা ছিল হরপ্পার সমাজে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা ছিল সুমের ও মিশরের থেকে অনেক বেশি। বিনোদন, এই সভ্যতার মানুষের কর্মজীবনের পাশাপাশি বিনোদনের বিশ্বাস ছিল, যেমন পাশা খেলা, পশু শিকার, ষাঁড়ের লড়াই, নাচ গান, পাখির লড়াই প্রভৃতি ছিল তাদের বিনোদনের উপাদান।
খাদ্য, পোশাক পরিচ্ছদ। এই সভ্যতার মানুষের প্রধান খাদ্য ছিল দুধ, ডিম, মাংস, গম, ফলমূল। হর বসবাতে অর্থনৈতিক জীবন, পশুপালন। হর বসবাতে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন। তাদের গৃহপালিত পশুর সংখ্যা ছিল গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর। তারা গরু, মহিষকে কৃষিকাজে, পণ্য পরিবহনের কাজে ব্যবহার করত। কৃষিকাজ হরপ্রবাসী পশু পালনের সাথে সাথে কৃষিকাজে পারদর্শী ছিল। গম, জব, ধান, রাই, তিল প্রভৃতি চাষ করত। বাণিজ্য, হরপ্রবাসী বণিকরা স্থলপথে, জলপথে অন্তর্বাণিজ্য, বহির্বাণিজ্য করত। শিল্প, এই সভ্যতায় নাগরিকরা মৃৎশিল্প, বয়নশিল্প, ধাতু শিল্পে পারদর্শী ছিল। নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় হলো 1000 খ্রিস্টপূর্ব থেকে 5000 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই যুগের সময়কাল। এই পর্বে মানুষ হাতিয়ার ব্যবহার করত। কোদাল, গাইতি, কাস্তে, কুড়ুল, শিল, নোড়া, হাতুড়ি প্রভৃতি ধারালো অস্ত্র ব্যবহার করত। বসবাসের স্থল, এই যুগে মানুষরা যাযাবর জীবনযাপনের পরিবর্তে স্থায়ীভাবে বসবাস করত। গাছের ডালপালা, লতা, ঘাস দিয়ে তারা ঘর বাড়ি তৈরি করত। যানবাহনের ব্যবহার, নব্য প্রস্তর যুগে মানুষেরা চাকাযুক্ত গাড়ি ব্যবহার করে যা সমসাময়িক পর্বের যোগাযোগ ব্যবস্থাকে বহুগুণে উন্নত করে। আর নব্য প্রস্তর যুগের জীবন জীবিকা, মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন। এই সময় কৃষিকাজ ও পশুপালন করত মানুষ। আগুন আবিষ্কার, এই সময় মানুষ আগুনের আবিষ্কার করে। তারা আগুনে পোড়ানো মৃৎপাত্র তৈরি কৌশল আবিষ্কার করে। চাকা আবিষ্কার, এই সময় মানুষ চাকা আবিষ্কারও করে। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল। রাষ্ট্র ব্যবস্থার সূচনা, এই সময় মানুষ রাষ্ট্র ব্যবস্থার সূচনা করে। এই স্থায়ী বসবাস থেকে বিভিন্ন গোষ্ঠীর উদ্ভব হয়, আর এই গোষ্ঠীর থেকে নেতা পদটির উদ্ভব হয়, যা রাষ্ট্রনৈতিক ব্যবস্থার সূচনা করেছিল। এই সময় মানুষের আর্থিক জীবন ছিল কৃষি ও পশুপালনকে কেন্দ্র করে। আর ধর্মীয় বিশ্বাস হলো, এই সময় মানুষ বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করতে, তবে পাথর কেটে মূর্তি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল এই যুগেই। এখানে শেষ করছি। তোমার সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।